সামনে কঠিন সময়, সজাগ না থাকলে ক্ষতিগ্রস্ত হবে দেশ। জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকীর আলোচনায় প্রধানমন্ত্রী ইশতেহার বাস্তবায়নে নেতাকর্মীদের সহযোগিতা কামনা। দেশে আবারও বাড়ল জ্বালানি তেলের দাম। ভোক্তা পর্যায়ে অকটেন, ডিজেল, কেরোসিন লিটারে বেড়েছে ৫ টাকা। ডিজেল অপরিবর্তিত আজ থেকে কার্যকর। রাজধানীর ৮ দিনকে ৩ লাখ টাকা জরিমানা। ছিল না তাপমাত্রা পরিমাপের যন্ত্র। সেবা দেওয়া হতো অস্বাস্থ্যকর পরিবেশে। যৌথ অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট। জঙ্গল সলিমপুরের বাসিন্দাদের এখনই উচ্ছেদ নয়, পুনর্বাসনের পরিকল্পনা করছে সরকার। সন্ত্রাসীদের আস্তানা নির্মূলের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর। এবং ছুটি শেষ না হতেই বাড়ছে হাম সংক্রমণ। টিএনসিসি হাসপাতালে নতুন রোগী ভর্তি না নেওয়ার অভিযোগ। চাপ বেশি থাকায় গুরুতর রোগীদের অগ্রাধিকারের দাবি চিকিৎসকের। প্রবাসী সময়ের সঙ্গে আছি আমি রোজা চৌধুরী। সামনে গুরুত্বপূর্ণ ও কঠিন সময় অপেক্ষা করছে। হেসে খেলে পার করলে ক্ষতিগ্রস্ত হবে দেশ। রাজধানীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকীর আলোচনায় এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জিয়াউর রহমানের কঠোর ও সততার পথ অনুসরণ করে দেশকে এগিয়ে নিতে হবে বলেও জানান তিনি। ইশতেহার বাস্তবায়নে বিএনপির সব পর্যায়ের নেতাকর্মীদের সক্রিয় হওয়ার আহ্বান জানান তারেক রহমান। অঙ্গ সহযোগী সংগঠনের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে আলোচনা সভায় সরকারের মন্ত্রী ও দলের শীর্ষ নেতারা স্মরণ করেন বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে। স্মৃতিচারণ করেন তার দীর্ঘদিনের সহযোদ্ধা সহকর্মীরা। প্রধানমন্ত্রী তারেক রহমানও স্মরণ করেন শৈশবে বাবার সঙ্গে কাটানো স্মৃতি। যেভাবেই হোক আব্বা জিনিসটা জানতে পেরেছেন। অনেক ত্যাগ তিতিক্ষার পর জনগণের রায়ে সরকার গঠন করেছে বিএনপি। তবে সরকার প্রধান সতর্ক করে বলেন, আগামীর দিনগুলো কঠিন ও গুরুত্বপূর্ণ। সজাগ না থাকলে ক্ষতি হবে দেশ ও ভবিষ্যৎ প্রজন্মের। আমাদের সামনে প্রথমত একটি অত্যন্ত কঠিন সময় অপেক্ষা করছে, একই সাথে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ সময় অপেক্ষা করছে। এই গুরুত্বপূর্ণ এবং কঠিন সময়ে আমাদের হেসে খেলে চলে গেলে খুব বড় ক্ষতি হয়ে যাবে। ক্ষতি আপনার হয়তো হবে না, ক্ষতিটি হবে দেশের, ক্ষতিটি হবে আপনার ভবিষ্যৎ প্রজন্মের। অর্থাৎ ভবিষ্যৎ প্রজন্ম কিন্তু আপনারই উত্তরাধিকার। তারা বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন করে সরকারকে সফল করতে দলকে সাংগঠনিকভাবে সহযোগিতার আহ্বান জানান তারেক রহমান। সরকার সরকারের কাজ করবে, আপনিও কিন্তু সেই দলেরই একজন। সরকার তখনই সফল হতে পারবে যখন এই দলের কর্মী হিসাবে আপনি সরকারের প্রত্যেকটি সঠিক কার্যক্রমকে আপনি সহযোগিতা করতে থাকবেন। জিয়াউর রহমানের ৩.৫ বছরের শাসনামলে বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন প্রধানমন্ত্রী। তার দেখানো পথেই কৃষির উন্নয়ন, খাল খনন, বন্ধ শিল্প কারখানা চালু সহ ইশতেহার বাস্তবায়ন করছে সরকার। শহীদ জিয়া যেভাবে দেশকে গঠন করতে চেয়েছিলেন, শহীদ জিয়া যেভাবে দেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে চেয়েছিলেন, আমরা সে ধারাই চেষ্টা করছি দেশকে আজকে পরিচালনা করতে। জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে সবাই মিলে দেশকে এগিয়ে নিতে পারলেই জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়িত হবে বলে আশা প্রধানমন্ত্রীর। এই প্রত্যয় বাস্তবায়নের মাধ্যমেই তার প্রতি যথাযথ শ্রদ্ধা জানানো হবে বলে জানান তারেক রহমান। এটি আমাদের বাস্তবায়ন করতে হবে। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। জামাত হাদিয়ার নামে চাঁদাবাজি করছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। রোববার সকালে জাতীয় প্রেস ক্লাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে জাসসের আয়োজিত আলোচনা সভায় তিনি অভিযোগ করেন। রিজভী বলেন, ফেনীতে চাঁদাবাজির অভিযোগে জামাত নেতা বহিষ্কার হওয়ার ঘটনা এটাই প্রমাণ করে যে জামাতের মধ্যেই চাঁদাবাজ আছে। তারা যেভাবে ছাত্রলীগের মধ্যে গুপ্ত হয়ে থেকেছে, ঠিক তেমনি জামাতের মধ্যেও গুপ্ত হয়ে চাঁদাবাজরা আছে বলে অভিযোগ করেন তিনি। এদেশের মানুষ ধর্মভীরু, তবে জামাতকে পছন্দ করে না বলেও মন্তব্য করেন রিজভী। ধর্মের নামে রাজনীতি করেন, সব নাকি পবিত্র মানুষ। এখানে যেমন তারা গুপ্ত রাজনীতি করেছে, ছাত্রলীগের মধ্যে, আওয়ামী লীগের মধ্যে ঢুকে থেকে গুপ্ত রাজনীতি করেছে, অনেক গুপ্ত চাঁদাবাজও জামাতের মধ্যে আশ্রয় নিয়ে আছে। আপনারা একটা আরবি শব্দ ব্যবহার করেন
চাঁদাবাজির অন্যান্য তো চাঁদাবাজি বলে, আপনারা সেটা না বলে আপনারা হাদিয়াবাজি করেন। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে সরকারি দলের লোকেরাই জড়িত এমন অভিযোগ করেছেন বিরোধী দলীয় উপনেতা ও জামাতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। রোববার দুপুরে কুমিল্লার 14গ্রাম উপজেলা জামাতের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও গণসংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন তিনি। বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি দুর্ভাগ্যজনকভাবে দিন দিন অবনতি ঘটছে। বেশ কিছু শিশু মৃত্যু ও ধর্ষণের ঘটনা ঘটছে, সব কিছুই অপ্রত্যাশিত। সরকারি দলের লোকেরাই এসবের সঙ্গে জড়িত বলে মন্তব্য করেন ডাক্তার তাহের। বিএনপি ও সরকার প্রধানকে দ্রুত সময়ের মধ্যে এসব সমস্যা চিহ্নিত করে সমাধান করে দেশকে উন্নয়নের দিকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান জামাতের নায়েবে আমির। আইনশৃঙ্খলা পরিস্থিতি আনফর্চুনেটলি গ্রাজুয়ালি আরো অবনতি করছে। আপনারা দেখেছেন বেশ কিছু শিশু মারা গেছে, র্যাপ কেস হচ্ছে, মামলা হচ্ছে, এটা একেবারেই অপ্রত্যাশিত। এর প্রধান কারণ হচ্ছে সরকারি দলের লোকেরাই এগুলোর সাথে জড়িত। যেহেতু সরকারি দলের লোকেরা জড়িত, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অনেক সময় তাদের সাথে যে কঠোর আচরণ করা দরকার সেই আচরণটা তারা করতে পারছে। দেশে আবারও বাড়ল জ্বালানি তেলের দাম। প্রতি লিটার অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম বাড়ানো হয়েছে 5 টাকা করে। অপরিবর্তিত থাকবে ডিজেলের দাম। নতুন দাম অনুযায়ী ভোক্তা পর্যায়ে প্রতি লিটার অকটেন 145 টাকা, পেট্রোল 140 এবং কেরোসিন 135 টাকা দরে বিক্রি হবে। তবে ডিজেলের দাম আগের মতো 115 টাকায় বহাল থাকছে। রাতে এ তথ্য দিয়ে জ্বালানি বিভাগ জানায়, বিশ্ববাজারে দাম ওঠানামার সঙ্গে সামঞ্জস্য রেখে দেশীয় মূল্য সমন্বয় করা হয়েছে। আজ থেকে নতুন দাম কার্যকর হবে। নানা অনিয়মের জন্য রাজধানীর আদ্দিন হাসপাতালকে 3 লাখ টাকা জরিমানা করা হয়েছে। রোববার হাসপাতালটিতে নিরাপদ খাদ্য অধিদপ্তর, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ও স্বাস্থ্য অধিদপ্তর যৌথ অভিযান চালায়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, হাসপাতালটিতে রক্ত সংরক্ষণ ফ্রিজে তাপমাত্রা মাপার মিটার ছিল না ও অস্বাস্থ্যকর পরিবেশে চলত সেবা কার্যক্রম। তদন্তের স্বার্থে সবার সহযোগিতা চায় হাসপাতাল কর্তৃপক্ষ। গেল 27 মে রাজধানীর মগবাজারের আদ্দিন হাসপাতালে একসঙ্গে 6 নবজাতকের মৃত্যু হয়। গাফিলতির অভিযোগ ওঠে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে। ওই দিনই তদন্ত কমিটি গঠন করে সরকার। 3 জুন তদন্ত প্রতিবেদন দেওয়ার কথা রয়েছে। এরই মধ্যে রোববার আদ্দিন হাসপাতালে যৌথ অভিযান চালায় নিরাপদ খাদ্য অধিদপ্তর, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ও স্বাস্থ্য অধিদপ্তর। পরিদর্শনে গিয়ে হাসপাতালটিতে রক্ত সংরক্ষণ ফ্রিজে টেম্পারেচার মিটার না থাকা, নোংরা পরিবেশ ও খাদ্যে ময়লা থাকা সহ বেশ কিছু অসঙ্গতির প্রমাণ পায় অভিযানে থাকা ম্যাজিস্ট্রেট দল। হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে যেগুলো আছে সেগুলোতে আসলে আমরা কোনোটারই মিটার পাইনি। আর এই হাসপাতালে অনেক অসঙ্গতির প্রমাণ মিলেছে জানিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, আদ্দিন হাসপাতালকে নিরাপদ খাদ্য আইনে 2 লাখ এবং ভোক্তা অধিকার আইনে 1 লাখ টাকা সহ মোট 3 লাখ টাকা জরিমানা করেছে দক্ষিণ সিটি কর্পোরেশন। কিছু কিছু জায়গায় একটু নোংরা আছে, হ্যাঁ, আমরা এই সার্বিক বিষয়টা বিবেচনা করে আমরা 3 লাখ টাকা জরিমানা করেছি। তদন্ত শেষে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। সাংবাদিকদের উপর হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করেন তারা। গত 30 মে অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য হাসপাতাল কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে। এর আগে শনিবার আদ্দিন হাসপাতাল পরিদর্শনে এসে হাসপাতাল ভবনে বেকারি কারখানার সন্ধান পায় স্বাস্থ্যমন্ত্রী। সেদিন সংবাদ সংগ্রহে গেলে প্রবেশ গেটে সাংবাদিকরা হামলার শিকার হন। দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ, ঢাকা। 24 ঘন্টায় হামে মৃত্যু হয়েছে 2 জনের। নতুন করে হাসপাতালে ভর্তি 1377 জন। চাপ বেশি থাকায় ডিএনসিসি হাসপাতাল নতুন রোগী ভর্তি না নেওয়ার অভিযোগ উঠেছে। চাপ বেশি থাকায় গুরুতর রোগীদের অগ্রাধিকার দেওয়ার দাবি করেছেন চিকিৎসকরা। নোয়াখালীর হাতিয়া থেকে হামের চিকিৎসা নিতে রাজধানীতে এসেছেন বাবু নামের এই যুবক, কিন্তু মহাখালীর ডিএনসিসি বিশেষায়িত হাসপাতালে ভর্তি হতে পারেননি। বেশি অসুস্থ, তারে নিয়ে টোটাল হাঁটতে পারতেছি না, বিদে কোন দিকে যাবো এখন একটা ফেরেশন আছে। একই অভিযোগ করেন আরো কয়েকজন। পাশাপাশি ঈদের ছুটি থাকায় পর্যাপ্ত চিকিৎসা পাচ্ছেন না বলেও অভিযোগ কয়েকজনের। আমরা আসছি ভর্তির জন্য, কিন্তু ওনারা ভর্তি করতেছে না। 7টার মধ্যে টেস্ট দিচ্ছে, আমি 3টা করাইছি, সকালবেলা এক্সরে করাইছি, তো এইখানে 2টা টেস্ট হয় না। সকালবেলা সংগ্রামন হাসপাতালে গেছি, বলছে এদের ঈদের ছুটিতে আছে, এরা এখন বন্ধু আসে নাই। তবে হাসপাতালের চিকিৎসক জানান, এখনো পর্যাপ্ত শয্যা আছে হাসপাতালে। রোগীর চাপ বেশি থাকায় গুরুতর অবস্থা বিবেচনা করেই ভর্তি নিচ্ছেন তারা। কোনো রোগীকে আমরা বলি নাই আমাদের সিট খালি নাই,
হ্যাঁ, আমরা ওই সমস্ত রোগীদেরকে রেফার করার কথা বলেছি যে সমস্ত রোগীদেরকে ভেন্টিলেশন লাগতো। আমাদের এখানে আপনি জানেন যে ভেন্টিলেশন পর্যাপ্ত ছিল না। হামের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় বাড়িতেই চিকিৎসার পরামর্শ চিকিৎসকের, তবে জ্বর শ্বাসকষ্ট বেড়ে গেলে দেখাতে হবে ডাক্তার। যদি হামের লক্ষণ দেখেন অবশ্যই বাচ্চাকে বেশি বেশি করে ফ্লুইড খাওয়াবেন। আর র্যাশ যদি হয়, সাথে যদি চোখ ওঠে, মুখে ঘা হয়, খাবার খেতে না পারে, শ্বাস প্রশ্বাসের সমস্যা হয়, অবশ্যই হাসপাতালে চিকিৎসকের পরামর্শ নেবেন। হাম ও উপসর্গ নিয়ে এবছর এখন পর্যন্ত প্রায় 600 শিশুর মৃত্যু হয়েছে। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামের জঙ্গল সলিমপুর আর সন্ত্রাসীদের অভয়ারণ্য থাকবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। এলাকাটি পরিদর্শনে গিয়ে সেখানকার বাসিন্দাদের পুনর্বাসনের পরিকল্পনার কথাও জানান তিনি। পার্থপ্রতিম বিশ্বাসের রিপোর্ট। পাহাড় ঘেরা দুর্গম এলাকা জঙ্গল সলিমপুর পরিচিত হয়ে ওঠে সন্ত্রাসীদের অভয়ারণ্য হিসেবে। 19 জানুয়ারি র্যাবের একটি দল অভিযানে গিয়ে সন্ত্রাসীদের হামলার মুখে পড়ে, নিহত হন র্যাবের এক সদস্য। পরে এলাকাটির নিয়ন্ত্রণ নিতে আইন শৃঙ্খলা বাহিনীর 3000 সদস্য নিয়ে অভিযান চালানো হয়, বসানো হয় অস্থায়ী ক্যাম্প। এর মধ্যে 24 মে রাতে যৌথ বাহিনীর ক্যাম্পে হামলা চালায় সন্ত্রাসীরা। পরে জঙ্গল সলিমপুর থেকে সন্ত্রাসীদের নির্মূলের ঘোষণা দেয় সরকার। রোববার সকালে জঙ্গল সলিমপুর পরিদর্শন করেন স্বরাষ্ট্রমন্ত্রী। আলীনগর উচ্চ বিদ্যালয়ে আইন শৃঙ্খলা বাহিনী সহ স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেন তিনি। আলীনগর, জঙ্গল সলিমপুর এই জায়গাটা আর কোনো বিচ্ছিন্ন সন্ত্রাসীদের এলাকা থাকবে না, অভয়ারণ্য থাকবে না। সাঁড়াশি এবং যৌথ অভিযানের মাধ্যমে সারা দেশব্যাপী মাদক, সন্ত্রাস, জুয়া এবং চাঁদাবাজি এই চারটাকে আমরা অ্যাড্রেস করব অত্যন্ত গুরুত্ব সহকারে। এগুলোকে আমরা নির্মূল করার চেষ্টা করব। জঙ্গল সলিমপুরের বাসিন্দাদের এখনই উচ্ছেদ করা হবে না আর অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান মন্ত্রী। স্থানীয় অধিবাসী যারা বিভিন্নভাবে এখানে কোনো না কোনো কারণে বসতি স্থাপন করতে বাধ্য হয়েছে, অস্থায়ীভাবে বা রিহেবিলিটেটেড হয়েছে বিভিন্ন কারণে, তাদেরকে কিভাবে পুনর্বাসন করা যায় সেটা আমরা একটা পরিকল্পনা করব। তাদের কাউকে এখান থেকে আপাতত উচ্ছেদ করা হবে না। জঙ্গল সলিমপুর পরিদর্শনের শেষে চট্টগ্রাম নগরীর সার্কিট হাউসে মতবিনিময় সভায় যোগ দেন স্বরাষ্ট্রমন্ত্রী। যারা রাষ্ট্রকে চ্যালেঞ্জ করে তাদের ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। রাষ্ট্রীয় বাহিনীকে যারা চ্যালেঞ্জ করার মতো, হামলা করার মতো দুঃসাহস দেখিয়েছে, তাদের আশ্রয়স্থল কোথায়ও দেখতে চাই এবং তাদের সর্বশেষ আস্তানাও আমরা নির্মূল করব। মতবিনিময় সভায় অংশ নেন স্থানীয় সংসদ সদস্য, সিটি কর্পোরেশন মেয়র, প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিরা। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। ঈদের টানা ছুটির শেষ দিনে ঢাকামুখী কর্মজীবী মানুষ প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপনের সুখস্মৃতি নিয়ে ঈদগাছের নগরীতে ফিরছেন তারা। লঞ্চ, ট্রেন, বাসে দেখা যায় যাত্রীদের ভিড়। ফিরতি পথে ভোগান্তি বা যানজট না থাকায় স্বস্তি জানান তারা। তবে উত্তরবঙ্গের রেলের যাত্রীরা ফিরতি পথেও দুর্ভোগের অভিযোগ করেন। প্রিয়জনের সান্নিধ্য ছেড়ে আবারও কর্মব্যস্ত নগরী তিলোত্তমা ঢাকায় ফিরতে শুরু করেছে মানুষ। ঈদের টানা ছুটির শেষ দিনে ভোর থেকেই ঢাকায় আসা ট্রেনগুলোতে দেখা যায় বাড়তি চাপ। যাওয়ার সময় অনেক আনন্দ লাগে, আসার সময় আসলে অনেক খারাপ লাগে। বাবা মা আসার সময় চোখের পানি অঝরে পড়ে গেছে। ঈদ যাত্রার মতো ফিরতি যাত্রায়ও ভোগান্তিতে পড়েন উত্তরবঙ্গের যাত্রীরা। এদিন রংপুর, বুড়িমারি, নীলসাগর সহ বেশ কয়েকটি ট্রেন 2 থেকে 2.5 ঘন্টা বিলম্বে ঢাকায় প্রবেশ করে। 3 থেকে 3.5 ঘন্টার মতো আমাদের বিলম্ব হয়েছে ট্রেনটা। ট্রেনের বেহাল অবস্থা, যেখানে সেখানেই থামে। রেলপথ মন্ত্রণালয়ের সচিব জানান, অতিরিক্ত যাত্রী চাপে ট্রেনের গতি কিছুটা কমেছে, তবে শিডিউল বিপর্যয় ঠেকাতে তৎপরতার কথাও জানান তিনি। স্পিড কন্ট্রোল করা হয়েছে যাত্রীদের নিরাপত্তার সাথে আমরা এই জন্য কিছু ট্রেন আমাদের যাত্রা বিলম্বিত হয়েছে। ঈদ ছুটির শেষ দিনে সদরঘাট লঞ্চ টার্মিনালেও ছিল যাত্রী চাপ। ভোরের আলো ফোটার আগেই দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলার মানুষের পদচারণায় মুখর হয় টার্মিনাল। ছিল না বাড়তি ভাড়া আদায়ের তেমন কোনো অভিযোগ। ভাড়াও বেশি নিছে না, আগের যে ভাড়া ওটাই। ইজিলি আমরা কেবিনও পেয়েছিলাম, বুক করতে পেরেছিলাম, ইজিলি আমরা আসতেও পেরেছি। এদিকে ঈদ শেষে কর্মস্থলে যোগ দিতে সড়ক পথেও ছিল বাড়তি চাপ। রাজধানীর গাবতলী, সায়েদাবাদ ও মহাখালী টার্মিনালে যাত্রী চাপ দেখা গেছে। তবে ফিরতি পথে বাড়তি ভাড়া ও যানজট না থাকায় স্বস্তি প্রকাশ করেন তারা। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। মানুষজন ফিরতে শুরু করলেও এখনও ব্যস্ততা ফেরেনি যান্ত্রিক নগরীতে। ঈদের ছুটিতে রাস্তায় স্বাচ্ছন্দ্যে চলাচল কিংবা ঘুরতে পেরে স্বস্তি জানান রাজধানীবাসী। তবে মিস করছেন কোলাহল।
এ অবস্থায় কাল থেকে খুলছে অফিস, আদালত, ব্যাংক। আবারও চিরচেনা রূপে ফিরবে জাদুর শহর ঢাকা। নেই অফিসের তাড়া কিংবা গণপরিবহনের জন্য অধীর প্রতীক্ষা, নেই যানজট বা তেমন কোনো হর্নের শব্দ। এ যেন অপরিচিত এক ঢাকা। ঈদ উদযাপনে বেশিরভাগ মানুষ ঢাকা ছেড়ে যাওয়ায় রাজধানীতে যারা ঈদ করেছেন তারা এমন ফাঁকা ঢাকা পেয়ে অনেকটাই খুশি। পরিবার নিয়ে স্বস্তিতে ঘুরে বেড়ানো ছাড়াও স্বাচ্ছন্দ্যে চলাচল করার কথা জানান তারা। ঈদের ছুটিতে ফাঁকা ঢাকায় ঘুরে অনেক মজাই লাগতেছে, এনজয় করা যাচ্ছে অনেক। মানুষজন কম থাকার কারণে সবই ঠান্ডা লাগতেছে, লাইক অনেক চিল। কত সুন্দর অল্প সময়ের মধ্যে আইসা পড়লাম। অন্য সময় তো দেখা যায় 1 থেকে 1.5 ঘন্টা 2 ঘন্টা লেগে যায়। টানা 7 দিনের ছুটির পর সোমবার থেকে খুলতে যাচ্ছে সব সরকারি বেসরকারি অফিস, আদালত, ব্যাংক সহ আর্থিক প্রতিষ্ঠান। রাজধানীমুখী মানুষের স্রোতে ধীরে ধীরে আবারও ব্যস্ত হয়ে উঠবে যান্ত্রিক নগরী ঢাকা। ফিরে আসবে চিরচেনা কোলাহল। নর্মালি ঈদ উল ফিতর, ঈদ উল আজহার ক্ষেত্রেই যে একটা টাইম পাওয়া যায়। নাঙ্গস থেকে একটানে সেঞ্জে দিয়ে আইসা বললাম, কোনো যানজট নাই, কিছু নাই। এদিকে ঈদের ছুটিতে ব্যস্ত সময় পার করেন ট্রাফিক পুলিশের সদস্যরাও। তবে এআই প্রযুক্তি সংযুক্ত হওয়ায় অন্যান্য বারের চেয়ে এবার কিছুটা স্বস্তিতে দায়িত্ব পালন করতে পেরেছেন বলে জানান তারা। পাবলিকের সাথে তর্ক হতো, সেই সুযোগটা এখন অনেকটা কমে আসছে আর কি, সেটা করতে পারতেছে না কেউ। কারণ এআই হইতেছে, ওদের সাথে আমার বেশি কথা বলার দরকার পড়তেছে না, ও সিগন্যাল ভায়োলেট করতেছে, অটো মামলা চলে যাচ্ছে তার কাছে। এবছর ঈদুল আজহায় 25 মে থেকে 31 মে পর্যন্ত টানা 7 দিনের ছুটি উপভোগ করেছেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা। আর তাই ফাঁকা ঢাকায় নির্ঝঞ্ঝাটে ঈদ উপভোগ করতে পেরেছেন নগরবাসী। এই শহর পরিচিত ভিড় আর কোলাহলের সাথে, যদিও সেই ভিড় আর কোলাহল এখন অনেকটাই কমে গিয়েছে ঈদের ছুটিকে কেন্দ্র করে। নারীর টানে মানুষ ছুটে গেছে বাড়ি, আর শহরে রেখে গিয়েছে এক অন্যরকম ঈদ। তাসনিয়া নিশাত মিম, সময় সংবাদ, ঢাকা। দেখছেন প্রবাসী সময়। শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা মামলার অভিযোগ গঠনের শুনানি হবে সোমবার। এ মামলায় রাষ্ট্রপক্ষ আসামির সর্বোচ্চ শাস্তির প্রার্থনা করবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। এর মধ্যে আদালতে অভিযোগপত্র জমা দিয়েছে পুলিশ। গত 19 মে রাজধানীর পল্লবীতে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যা করা হয় শিশু রামিসাকে। এ ঘটনায় ক্ষোভে ফুঁসে ওঠে সারা দেশ। বিভিন্ন জেলায় হত্যাকাণ্ডের প্রতিবাদ জানিয়ে পালন করা হয় নানা কর্মসূচি। ঘটনার পরদিন ভুক্তভোগীর বাবা আব্দুল হান্নান মোল্লা বাদী হয়ে পল্লবী থানায় মামলা করেন। পরে গ্রেফতার করা হয় মূল অভিযুক্ত সোহেল ও তার স্ত্রী স্বপ্নাকে। আসামি সোহেল রানা ঘটনার সত্যতা স্বীকার করে জবানবন্দি দেয়। এরই মধ্যে আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্নার বিরুদ্ধে অভিযোগপত্র আদালতে দাখিল করেছে পুলিশ। এতে সোহেলের বিরুদ্ধে ধর্ষণ ও হত্যা এবং স্বপ্নার বিরুদ্ধে হত্যায় সহযোগিতার অভিযোগ আনা হয়। 24 মে অভিযোগপত্র আমলে নিয়ে 1 জুন মামলার অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য করেন আদালত। রোববার ঝিনাইদহে এক অনুষ্ঠানে আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান জানান, এ মামলায় আসামির সর্বোচ্চ শাস্তির আবেদন করবে রাষ্ট্রপক্ষ। সরকারের হাতে যতটুকু সময়, যতটুকু ক্ষমতা আছে সেই ক্ষমতা সরকার প্রয়োগ করেছেন। আমি বলেছিলাম 1 সপ্তাহের মধ্যে চার্জশিট হবে। আলহামদুলিল্লাহ আমরা 1 সপ্তাহের মধ্যে চার্জশিট দিতে পেরেছি সঠিকভাবে। বাকিটা আদালতের কাজ, আদালতকে আমরা সহযোগিতা করব। আমরা শুধু আদালতের কাছে প্রার্থনা করতে পারি। আমরা প্রার্থনা করব সর্বোচ্চ সাজা, বাকিটা আদালত যেটা ন্যায় বিচারের সাথে মনে করবেন সেটাই করবেন। রামিসা ধর্ষণ ও হত্যা মামলার অভিযোগপত্রে 15 জনকে সাক্ষী করা হয়েছে। আহসানুল করিম, সময় সংবাদ। স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে লড়তে চায় এনসিপি। এবারে কাঙ্ক্ষিত ফলাফলের পরিবর্তে নির্বাচনকে কাজে লাগিয়ে সংগঠন বিস্তৃত করতে চায় দলটি। একক নির্বাচন করলেও বিরোধী জোট হিসেবে রাজপথ এবং সংসদে জামাতের সঙ্গে থাকার পক্ষে দলটির নেতারা। হাসান ওয়ালির প্রতিবেদন। নানা নাটকীয়তা শেষে জামায়াতের সঙ্গে জোটবদ্ধ হয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নামে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। নির্বাচনে 6 জন প্রার্থী বিজয়ী হয় দলটির। নির্বাচন পরবর্তী রাজনীতিতেও সংসদ এবং রাজপথে জামায়াতের সঙ্গে যুথবদ্ধ তরুণদের দল এনসিপি। তবে স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে মুখোমুখি দুই দল, বিশেষত সামাজিক মাধ্যমে একে অপরকে বিদ্ধ করছেন সমালোচনায়। ঢাকা দক্ষিণ সিটিতে আসিফ মাহমুদ বনাম সাদিক কায়েম জোরদার করেছে মুখোমুখি অবস্থানকে। এরই মধ্যে স্থানীয় সরকারের বিভিন্ন পর্যায়ে 100 প্রার্থীর নাম ঘোষণা করেছে এনসিপি। অন্যদিকে মাঠে নেমেছে জামায়াত প্রার্থীরাও।
স্থানীয় সরকার নির্বাচনকে দীর্ঘমেয়াদী রাজনীতির অংশ হিসেবে দেখছে এনসিপি। এবারই কাঙ্ক্ষিত ফলাফলের পরিবর্তে একক নির্বাচনের মাধ্যমে মাঠ পর্যায়ে শক্তিশালী অবস্থান তৈরির লক্ষ্য দলটির। তবে একক নির্বাচন করতে চাইলেও বিরোধী জোট হিসেবে রাজপথ এবং সংসদে জামায়াতের সঙ্গে থাকতে চায় এনসিপি। আমরা এখন পর্যন্ত নির্বাচনে এককভাবে অংশগ্রহণ করতে চাই, কিন্তু আমরা আশা করছি বাংলাদেশের স্বার্থে একটা শক্তিশালী বিরোধী দলীয় জোট প্রয়োজন। সেই জায়গায় আমরা ওই বিরোধী দলীয় জোটের জায়গায় সংসদে একসাথে যে ফাংশন করার বিষয়টি সেটার আমাদের চেষ্টাটা থাকবে। এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ বলছেন, জোটবদ্ধ হলেও নির্বাচন করতে কারো মুখাপেক্ষী নয় এনসিপি। তবে বিএনপির বিরুদ্ধে ভালো ফলাফল করতে জোট নেতাদের সিদ্ধান্ত নিতে হবে বলেও মনে করেন তিনি। কালেকটিভ আন্ডারস্ট্যান্ডিং এর জায়গা থেকে যেহেতু বিএনপি সরকার ক্ষমতায়, প্রশাসনিকভাবে এবং সার্বিকভাবে আরও বেশি শক্তিশালী রূপে নির্বাচনটা করতে যাচ্ছে, সেক্ষেত্রে এটা আমাদের জোটের বা সবার আসলে বিবেচনায় নিতে হবে যে আমরা স্থানীয় সরকার নির্বাচনটা কিভাবে করলে একটা বেস্ট রেজাল্ট আসতে পারে। স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে সারা দেশে কমিটি বিস্তৃত করতে ছুটছেন এনসিপি নেতারা। অনেক জায়গায় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে মুখোমুখিও দেখা গেছে দলটির নেতাদের। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়ানোর মধ্য দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত মানবিক বাংলাদেশ গড়ে তোলা সম্ভব বলে মনে করেন সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডক্টর এজেডএম জাহিদ হোসেন। রাজধানীর বিভিন্ন সরকারি শিশু সুরক্ষা প্রতিষ্ঠানে বসবাসরত শিশুদের সঙ্গে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান শেষে তিনি বলেন, শিশুদের নিরাপদ ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। সমাজের সুবিধা বঞ্চিত শিশুদের শিক্ষা, স্বাস্থ্য, মানসিক বিকাশে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে বলেও আশ্বাস দেন মন্ত্রী। 99% হলো যাদের ছেলে আব্বা আম্মা নাই, অথবা যাদের অনেকের সত্যিকার অর্থে পরিচয় হয়েছে, অথবা তাদের এনআইডি হয়েছে এই শিশু বিকাশ কেন্দ্রে অথবা শিশু পরিবারে থাকার কারণে সরকার যখন দায়িত্ব নিয়েছে, প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ওনার এবারের ঘোষণাই হচ্ছে মানবিক বাংলাদেশ। সেই মানবিকতার বিচারেই আমরা চাচ্ছি যে আমাদের কোনো মানুষ যেন অবহেলিত না থাকে। আসছে অর্থ বছরে উন্নয়নশীল দেশের চূড়ান্ত স্বীকৃতি পাবে বাংলাদেশ, যদিও তা পিছিয়ে দিতে জাতিসংঘে আবেদন করেছে ঢাকা। এমন প্রেক্ষাপটে আগামীর চ্যালেঞ্জ মোকাবিলায় বাজেটে আলাদা রোডম্যাপ না থাকলে দেশের অর্থনীতি সংকটে পড়বে বলে শঙ্কা ব্যবসায়ীদের। অর্থনীতিবিদরা বলছেন, এলডিসি বাস্তবায়নে বিশেষ গুরুত্ব দেওয়ার কথা। ইয়ানুর সিফাতের প্রতিবেদন। আগামী অর্থ বছরে বাজেট সাজাতে ব্যস্ত সরকার। ঢাকার আবেদন আমলে নিয়ে জাতিসংঘ আর সময় না পেছালে আগামী অর্থ বছরের প্রথমার্ধেই স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীলের চূড়ান্ত স্বীকৃতি পাবে বাংলাদেশ। এমন প্রেক্ষাপটে আসছে বাজেটে কতটা গুরুত্ব পাচ্ছে এলডিসি উত্তরণের প্রস্তুতি, সে আলোচনা সমালোচনা বর্তমানে শিল্প, কৃষি, সেবা সব খাতে। আমরাও বিশ্বাস রাখি প্রাইভেট সেক্টর থেকে ইউএনসিডিপি এটা আমাদেরকে অ্যাপ্রুভ করবে। তো 3 বছরের মধ্যে আমাদের টাইম লাইনে যেই সামনে এগিয়ে যাওয়াটা আমাদের সময় মতো করতে পারিনি, এটা আমাদেরকেও কিন্তু প্রাইভেট সেক্টর পাবলিক সেক্টর মিলে কিন্তু এটা কাজ করে ফেলতে হবে। সক্ষমতা উন্নয়নের জন্য অনেক দেরি হয়ে গেছে আমাদের, এগুলো আরো 4-5 বছর আগে কাজ শুরু হওয়া উচিত ছিল, হয়নি। যে 13টি বিষয়কে অগ্রাধিকার দিয়ে বাজেট সাজাচ্ছে সরকার, সেখানে এখন পর্যন্ত নেই এলডিসি উত্তরণ। এমন দাবি করে রফতানি বাজারে শুল্ক সুবিধা হারানো সহ নতুন নতুন সব চ্যালেঞ্জ মোকাবেলায় আলাদা রোডম্যাপ রাখার দাবি ব্যবসায়ীদের। অনেকগুলো রেগুলেটরি রিফর্মের ব্যাপার আছে, অনেক কিছু চেঞ্জ করতে হবে আসলে, কিন্তু সেই চেঞ্জগুলো আমরা আসলে করতে পারিনি। সো যেটা করতে হবে, যদি এলডিসি গ্র্যাজুয়েশন নভেম্বর মাসে হোক বা না হোক, আমি মনে করি যে এই যে রেগুলেটরি রিফর্মগুলো এটা ইমিডিয়েটলি লঞ্চ করা উচিত। বাস্তবতা আমলে নিয়ে এলডিসি বাস্তবায়ন কৌশলে বিশেষ গুরুত্ব দেওয়ার তাগিদ দিচ্ছেন অর্থনীতিবিদরা। এই বাজেট থেকেই শুরু করতে হবে, এক বাজেটে হবে না, এগুলো একটা ধারাবাহিক কয়েক বছরের বিষয়। একেবারে সুনির্দিষ্ট কৌশল যে এলডিসি গ্র্যাজুয়েশনের পরে কি ধরনের সক্ষমতার অভাবে আমরা ভুগবো এবং সেই সক্ষমতার গ্যাপগুলো কি, সেগুলোর সক্ষমতা বাড়াতে কি লাগবে, সেগুলোর জন্য সরকারের ভূমিকা কি, প্রাইভেট সেক্টরের ভূমিকা কি, এই ধরনের খুব স্পষ্ট সুনির্দিষ্ট কৌশল আমি দেখিনি এখনো। এইখান থেকে যদি উত্তরণ করি তাহলে আমাদের যে প্রস্তুতিটার দরকার আছে সেই প্রস্তুতিটা বাস্তবায়নে আমরা পিছিয়ে আছি।
সুতরাং আমার সেই কৌশলটা বাস্তবায়ন করার ক্ষেত্রে মনোযোগী হওয়াটা একটা খুবই গুরুত্বপূর্ণ জায়গা। এটাতে আমাদের মানে পিছিয়ে দেওয়া হোক বা না হোক। 2024 সালে এলডিসি থেকে চূড়ান্ত উত্তরণের সুপারিশ করেছিল জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি সিডিপি। তবে করোনার কারণে প্রস্তুতির জন্য 2 বছর সময় বাড়িয়ে দেয় সংস্থাটি। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। সিলেট থেকে সরাসরি চট্টগ্রাম ও কক্সবাজারে বিমান চালুর উদ্যোগে খুলতে যাচ্ছে যোগাযোগ ব্যবস্থার নতুন সম্ভাবনা। এই উদ্যোগে বাস্তবায়িত হলে দেশের উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে বন্দর নগরী চট্টগ্রাম ও পর্যটন নগরী কক্সবাজারের যোগাযোগে আসবে নতুন গতি। সিলেট থেকে নওশাদ আহমেদ চৌধুরীর ছবিতে অপু বণিকের রিপোর্ট। ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রতিদিনই দেশ বিদেশের বিভিন্ন গন্তব্যে যাত্রীদের ব্যস্ততা। তবে চট্টগ্রাম কিংবা কক্সবাজার যেতে এখনও সিলেটবাসীকে নির্ভর করতে হয় ঢাকার সংযোগ ফ্লাইট বা দীর্ঘ সড়কপথের ওপর। এতে বাড়ছে সময় ও ভোগান্তি। সরাসরি ফ্লাইট চালু হলে কমে আসবে যাত্রা সময়, সহজ হবে যোগাযোগ। বিশেষ করে প্রবাসী অধ্যুষিত সিলেট অঞ্চলের পর্যটন ও বিনিয়োগ খাতে ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সিলেট থেকে চট্টগ্রাম কক্সবাজার রুটে চালু হয় আমাদের জন্য যাতায়াতের জন্য সুবিধা হবে। আমাদের লাগি সিলেটের লাগি অন্তত খুব ভালো এবং যাতায়াতের লাগি আপনার সুবিধা হবে। 2020 সালে সিলেট কক্সবাজার রুটে সপ্তাহে 2 দিন ফ্লাইট চালু হলেও যাত্রী সংকট সহ নানা কারণে তা বন্ধ হয়ে যায়। আর সিলেট চট্টগ্রাম রুটে এখনও নিয়মিত কোনো ফ্লাইট চালু হয়নি। সম্প্রতি সিলেট সফরে এসে 2টি রুটে ফ্লাইট চালুর আশ্বাস দেন বাণিজ্যমন্ত্রী। ব্যবস্থাপনা পরিচালকের সাথে কথা হয়েছে, যত দ্রুত সম্ভব সিলেট চট্টগ্রাম এবং কক্সবাজার লাইনটি বিমান চালু করার জন্য তিনি আমাকে আশ্বস্ত করেছেন তার অগ্রাধিকার তালিকায় এটি থাকবে। বর্তমানে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকা ছাড়াও যুক্তরাজ্য ও মধ্যপ্রাচ্যের কয়েকটি গন্তব্যে ফ্লাইট পরিচালিত হচ্ছে। সিলেট থেকে চট্টগ্রাম এবং কক্সবাজার রুটে পুনরায় ফ্লাইট চালু হলে সিলেটের সাথে যোগাযোগ ব্যবস্থায় নতুন মাত্রা যোগ হবে, এমনটাই মনে করছেন সিলেটবাসী। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অপু বণিক, সময় সংবাদ। ঈদের ছুটির শেষ দিনেও পর্যটন কেন্দ্রে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। কক্সবাজার সমুদ্র সৈকত, চিড়িয়াখানা সহ বিনোদন কেন্দ্রগুলোতে দর্শনার্থীদের পদচারণায় মুখর ছিল। যান্ত্রিক জীবনের ব্যস্ততা ভুলে পরিবার পরিজন ও বন্ধু বান্ধবের সঙ্গে ঈদ আনন্দে মেতেছেন দর্শনার্থীরা। ঈদের টানা ছুটিতে কক্সবাজার সমুদ্র সৈকতে আনন্দ উল্লাসে মেতেছেন সব বয়সী মানুষ। প্রিয়জনের সঙ্গে নেচে গিয়ে সমুদ্র স্নানে ঈদের ছুটি উপভোগ করছেন পর্যটকরা। কেউ আবার সুন্দর এই মুহূর্তকে ফ্রেমবন্দি করে রাখছেন, কেউ কেউ ঘোড়ার পিঠে চড়ে কিংবা বিচ বাইকে ঘুরে বেড়াচ্ছেন সৈকতের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। এখান থেকে এসে আমরা এত সুন্দর একটা ভিউ পাচ্ছি। ঘোড়া রাইড করলাম, গাড়িতে চললাম, স্পিড বোটে চললাম। সাগরের টান এতটাই ভালো লাগে যে সবসময় আসতেই মনে চায়। ঢাকার চিড়িয়াখানার বাড়তি আকর্ষণ অ্যালভিনো মহিষ ডোনাল্ড ট্রাম্প। বাসায় টিভিতে দেখে সব সময়, এখন এখানে এসে সরাসরি দেখতেছে, ওরা উপভোগ করতেছে, ওদের কাছে ভালো লাগতেছে। হরিণ দেখেছি আর বাঘ দেখেছি। সমুদ্র সৈকত ও চিড়িয়াখানা ছাড়াও বিভিন্ন বিনোদন কেন্দ্রগুলোতে ঈদের ছুটিতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় দেখা গেছে। বিনোদন কেন্দ্রের বিভিন্ন স্পট ঘুরে দেখার পাশাপাশি নাগরদোলা, স্পিড বোট সহ সুইমিং পুলে আনন্দ সময় কাটান নানা বয়সী মানুষ। তানজিল হাসনাত, সময় সংবাদ। ঈদের লম্বা ছুটিতে সিলেটের পর্যটন কেন্দ্রগুলোতে ঢল নেমেছে পর্যটকের। বিনোদন কেন্দ্রগুলোতে বাঁধ ভাঙা উচ্ছ্বাস দর্শনার্থীদের। কাঙ্ক্ষিত পর্যটক উপস্থিতিতে খুশি এ শিল্পের সঙ্গে সম্পৃক্ত উদ্যোক্তারা। দিগেন সিংহের তোলা ছবিতে বিস্তারিত ইকরামুল কবিরের রিপোর্টে। উজানের পাহাড় থেকে নেমে আসা ঝর্ণার স্বচ্ছ পানির সঙ্গে সাদা পাথরের সম্মিলন এ এক অপরূপ দৃশ্য। সাদা পাথর পর্যটন কেন্দ্রের এমন আবেগময় মুহূর্ত স্মৃতিতে ধরে রাখার জন্য জলকেলিতে মেতে উঠেছেন পর্যটকরা। ঢাকা থেকে এখানে এসেছি, এখানে প্রাকৃতিক পরিবেশটার জন্যই আমাদের আসলে মূল আশা। একদিনের সুখ পেতে হলে আমাদের সিলেটে আসা লাগবেই। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারকে কেন্দ্র করে গড়ে উঠেছে সিলেটের পর্যটন শিল্প। এই অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্য ও মনোরম পরিবেশ সব সময়ই পর্যটকদের আকর্ষণ করে। ঈদের লম্বা ছুটিতে পর্যটকদের পদচারণায় মুখর হয়ে উঠেছে সাদা পাথর, জাফলং, রাতারগুল, বিছনাকান্দি পর্যটন কেন্দ্র। সিলেট অঞ্চলে বেড়াতে আসা পর্যটকদের জন্য সবুজে ঘেরা চা বাগানগুলো অন্যতম আকর্ষণীয় স্থান হিসাবে চিহ্নিত হয়ে আসছে। দেখে অনেক এনজয়
করলাম, খুব ভালো লাগছে পরিবেশটা। পর্যটকদের আগমনে হোটেল, মোটেল, রিসোর্ট, রেস্টুরেন্ট, পরিবহন ও পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা খুশি। পর্যটন 2-3 ধাপে আসাতে তাদের জন্য কমফোর্ট হচ্ছে এবং আমাদের যে রেশিও হোটেল বলেন, মোটেল বলেন বা ট্রান্সপোর্ট সবগুলোই কিন্তু মোটামুটি এবছর ভালো হচ্ছে। ঈদের ছুটি এবং ছুটি পরবর্তী সময় জুড়ে সিলেটে আসা পর্যটকদের নিরাপত্তায় জেলা প্রশাসন এবং সিলেট মেট্রোপলিটন পুলিশ সর্বোচ্চ ব্যবস্থা নিয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। টুরিস্ট পুলিশ থাকবে, জেলা পুলিশ থাকবে এবং আমাদের র্যাব সহ এখানে সীমান্তে বিজিবি যেখানে আছে সেখানে তারা তৎপর থাকবে। তো আমরা আশা করছি ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না। আমরা মোটামুটি আমাদের কনসার্ন সকল বাহিনী, আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট থেকে শুরু করে সবাই কিন্তু আমাদের দায়িত্বরত থাকবেন। পর্যটন এলাকায় যেগুলো মেট্রোপলিটন এলাকার বাইরে সিলেট জেলার মধ্যে, সেগুলোর জন্য সিলেট জেলা পুলিশের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। জেলা প্রশাসন সূত্র জানায়, অনুকূল পরিবেশ পরিস্থিতির কারণে শুধু সিলেটে গত ঈদ উল ফিতরে 5 লাখেরও বেশি পর্যটক এসেছিলেন। ঈদ উল আজহার ছুটিতে এ সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। ঈদ মানেই নতুন সিনেমার উৎসব। সেই উৎসব ঘিরে এবার দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে 8টি ভিন্ন ধর্মী চলচ্চিত্র। এবারও আলোচনায় শাকিব খান অভিনীত মিউজিক্যাল ফিল্ম রকস্টার। পাশাপাশি মুক্তি পেয়েছে রোহিত, বনলতা সেন, পিনিক, মালিক, মাসুদ রানা, তছনছ এবং অফিসার। ঈদের প্রথম 3 দিনে কেমন চলেছে সেই সিনেমাগুলো, প্রেক্ষাগৃহ ঘুরে বিস্তারিত জানাচ্ছেন তানভীর হাসান। ঈদকেন্দ্রিক ব্যবসায় এখন ঘুরপাক খাচ্ছে ঢাকায় চলচ্চিত্র। ঈদুল আজহায় এবার মুক্তি পেয়েছে ভিন্ন স্বাদের 8টি সিনেমা। এর মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় শাকিব খান অভিনীত মিউজিক্যাল ফিল্ম রকস্টার। পাশাপাশি মুক্তি পেয়েছে রোহিত, বনলতা সেন, পিনিক, মালিক, মাসুদ রানা, তছনছ এবং আফসার। মুক্তির পর থেকেই প্রেক্ষাগৃহ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনায় রকস্টার। ভক্তদের আবেগের কাছে হার মেনেছে সিনেমার গল্প, নির্মাণ শৈলী। অন্যদিকে প্রত্যাশা অনুযায়ী সাড়া ফেলতে পারেনি মেজবাউর রহমান সুমনের রোহিত। তবে গল্প, অভিনয় ও নির্মাণ শৈলীর জন্য প্রশংসা পাচ্ছে বনলতা সেন এবং মাসুদ রানা। আর দর্শক টানতে এখনো লড়াই করছে পিনিক, তছনছ ও আফসার। ছবিটা যা লাগছে মানে লাস্টে টাকা উসুলের মতো ছবিটা হয়েছে। রকস্টার একটা ইন্টারন্যাশনাল মানের মুভি। আমরা যারা গল্প নির্ভর মুভি দেখতে পছন্দ করি তাদের জন্য আসলে এই মুভি না। আমরা সারা মুভি ধরে গল্পই খুঁজেছি কিন্তু কোনো এন্ডিংও পেলাম না, শুরুও পেলাম না। ঈদের প্রথম দিন থেকে বিভিন্ন প্রেক্ষাগৃহে দর্শকদের সঙ্গে দেখা করছেন নির্মাতা ও অভিনয় শিল্পীরা। তবে অন্যান্য বছরের মতো এবারও হল ভ্রমণে যাননি ডালিউড সুপারস্টার শাকিব খান। রকস্টার ভিন্ন রকমের একটা সিনেমা, রকস্টারও অডিয়েন্স অ্যাকসেপ্ট করবে এবং ভালোবাসবে। আমি দেখতে পাচ্ছি আমার যে স্বপ্নটা ছিল সেটা আমার চোখের সামনে। সো এটা আসলে একটা অন্যরকম অনুভূতি। দর্শক উপস্থিতি নিয়ে সন্তুষ্টির কথা জানিয়েছেন প্রযোজক ও পরিচালকরা। তাদের দাবি, ঈদের ছুটি ঘিরে প্রেক্ষাগৃহে দর্শকের আগ্রহ ইতিবাচক। আজকে আমার যে সেল আছে সেটা সন্তুষ্ট এবং আগামীকালের যে বুকিং সেটা আমার আশার চেয়ে বেশি হচ্ছে। এটা একটা স্লো পয়জনের মতো। আপনি এটা ডিজাইনটাই এরকম, এটা এরকম হবে না যে এখন দেখছি এখনই ভালো লেগে গেছে, সারাত শুনছি কালকে ভুলে গেছি। সব মিলিয়ে ঈদের প্রথম 3 দিনেই সিনেমা প্রেমীদের আগ্রহ ছিল চোখে পড়ার মতো। তবে শেষ পর্যন্ত কোন সিনেমা হবে বক্স অফিসের সবচেয়ে বড় চমক, তা জানতে অপেক্ষা করতে হবে আরও কিছুদিন। তানভীর হাসান, সময় সংবাদ, ঢাকা। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 75টি ওয়ার্ডে কোরবানির পশুর বর্জ্য শতভাগ অপসারণ হয়েছে বলে জানিয়েছেন প্রশাসক মোহাম্মদ আব্দুস সালাম। রোববার দুপুরে নগর ভবনের সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন। ডিএসসিসি প্রশাসক বলেন, এ পর্যন্ত 36,000 টন বর্জ্য মাতোয়াল ল্যান্ডফিলে ডাম্পিং করা হয়েছে। দক্ষিণ সিটির 75 ওয়ার্ডের কোথাও আর কোরবানির বর্জ্য নেই। তবে হঠাৎ কোথাও বর্জ্য দেখা গেলে সেটিও অপসারণ হবে। নগরবাসীকে বর্জ্য দেখলে ডিএসসিসির হটলাইনে ফোন দেওয়ার আহ্বান জানান প্রশাসক। ফোন পাওয়ার 1-2 ঘন্টার মধ্যে অপসারণের ঘোষণা দেন তিনি। বর্জ্য অপসারণের লক্ষ্যমাত্রা ছিল 33,942 টন। 30 মে রাত 12টা পর্যন্ত আমরা মোট 36,086 টন বর্জ্য মাত্রায় ল্যান্ডফিলে চূড়ান্ত ডাম্পিং করেছি। শতভাগ বর্জ্য আমরা অপসারণ করেছি, কিন্তু যদি আবার তাৎক্ষণিকভাবে বর্জ্য এসে পড়ে, সংবাদ পাওয়ার 1 থেকে 2 ঘন্টার মধ্যে বর্জ্য অপসারণ করব ইনশাআল্লাহ। দেখছেন প্রবাসী সময়। এবারে দেশের বাইরের খবর। যুক্তরাষ্ট্রের ইরান যুদ্ধে জড়ানো উচিত হয়নি বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ইরান পারমাণবিক অস্ত্র তৈরি না করার নিশ্চয়তা দিয়েছে বলেও দাবি করেন ট্রাম্প। যদিও ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ওয়াশিংটন হস্তক্ষেপ না করলে তেহরান এতদিনে পারমাণবিক পরাশক্তি হয়ে উঠত। 2003 সালে ইরাকে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানকে বড় ভুল আখ্যা দেন মার্কিন প্রেসিডেন্ট। অতীতে বিভিন্ন দেশে মার্কিন সামরিক অভিযানের তীব্র সমালোচনা করেছেন খোদ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ইরাকে তার দেশের সামরিক অভিযান ছিল একটি বড় ভুল ও অত্যন্ত বোকা সিদ্ধান্ত। একইভাবে যুক্তরাষ্ট্রের ইরানে সামরিক হস্তক্ষেপ বা অভিযান চালানো উচিত হয়নি বলে মনে করেন তিনি। সম্প্রতি ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প আরও বলেন, ইরান পারমাণবিক অস্ত্র না বানাতে সম্মত হয়েছে। যুক্তরাষ্ট্রের সুনির্দিষ্ট কিছু হামলার কারণে ইরান এখনও পারমাণবিক পরাশক্তি হয়ে উঠতে পারেনি। ওয়াশিংটন হস্তক্ষেপ না করলে তেহরান এতদিনে পারমাণবিক অস্ত্র অর্জন করত। You look at what happened with Iraq. We did so bad. That was such a foolish thing, what we did. Shouldn't have been there in the first place, by the way. And shouldn't have been in Iran. But Iran has the capability. If we didn't hit them with the B-2 bombers 9 months ago, they would have a nuclear weapon right now. পুত্রবধূ লরা ট্রাম্পকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্র ইচ্ছাকৃতভাবেই ইরানের সামরিক কাঠামোর বড় অংশকে লক্ষ্যবস্তু করেনি। তিনি বলেন, দেশটির সামরিক বাহিনীর একটি অংশ তুলনামূলকভাবে মধ্যপন্থী। যুদ্ধের সময় পুরো রাষ্ট্রযন্ত্র ধ্বংস করে দিলে দীর্ঘমেয়াদে আরও বড় সংকট তৈরি হতে পারে। তিনি বলেন, অতীতে এমন ভুল হয়েছে যে একটি দেশের সবকিছু ধ্বংস করে দেওয়ার ফলে দেশটি কয়েক দশকেও পুনর্গঠন করতে পারেনি। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক হস্তক্ষেপ এবং ইরান প্রসঙ্গে ট্রাম্পের এ ধরনের মন্তব্য নতুন কোনো রাজনৈতিক বিতর্কের জন্ম দিতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। শেখ সাদি মারজান, সময় সংবাদ। ভারতের পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার ঘটনায় সমালোচনার ঝড় উঠেছে। এরই মধ্যে তীব্র প্রতিবাদ জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির দিকে অভিযোগের তীর ছুঁড়ে তদন্তের আহ্বান জানিয়েছেন রাহুল গান্ধী, অখিলেশ যাদব সহ অনেক বিরোধী নেতা। এদিকে অভিষেক সহ তৃণমূল নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে বিভিন্ন স্থানে বিক্ষোভ হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য। শনিবার সন্ধ্যায় দক্ষিণ 24 পরগনায় নিহত এক দলীয় কর্মীর পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে গিয়ে বিজেপি সমর্থকদের রোষানলে পড়েন তৃণমূল কংগ্রেসের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। হেনস্থার পাশাপাশি তাকে লক্ষ্য করে ডিম ও জুতাও ছোড়া হয়। এ ঘটনার জেরে উত্তপ্ত হয়ে উঠেছে পশ্চিমবঙ্গের রাজনীতির মাঠ। সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, বিজেপির নির্দেশে হাসপাতালে ভর্তি না নিয়ে ছেড়ে দেওয়া হয় অভিষেককে। প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন মমতা। বলেন, অভিষেকের সফরের বিষয়ে পুলিশ আগেই অবগত ছিল, তবুও পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা কেন নেওয়া হয়নি তা নিয়েও প্রশ্ন রয়েছে। যদিও এই ঘটনার সঙ্গে বিজেপি জড়িত নয় বলে দাবি করেছেন সরকারের প্রভাবশালী মন্ত্রী দিলীপ ঘোষ। গা বমি বমি করছে, মাথা ঘুরছে, প্রেশার ফ্ল্যাকচুয়েট করছে, এই অবস্থায় ডাক্তাররা কিন্তু ছাড়তে চায়নি, কিন্তু তারা বাধ্য হয়েছে। তার কারণ তারা তাদের চাকরি খেয়ে নেবে বলেছে অথরিটি। পুলিশকে দোষ দেওয়া হচ্ছে। আজকে পুলিশ যদি নকদাদিন হয়ে যায়, নিকম্মা হয়ে যায়, তার জন্য দায়ী কে? আমরা তো 15 বছর পুলিশের বিরুদ্ধে লড়ছি আর এই কমপ্লেন করেছি। আজকে এইসব নাটক দেখতে হচ্ছে আমাদের। কিচ্ছু হয়নি, হিরো হতে গেছিলেন কেন? এদিকে অভিষেক সহ তৃণমূল নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে বিভিন্ন স্থানে বিক্ষোভ হয়েছে। বিক্ষোভের সময় আহত হন তৃণমূলের বর্ষিয়ান সাংসদ ও আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আপনারাই বিচার করবেন যে এই যে গুন্ডাগর্দি করছে, এই যে এমপিদের দিয়ে মারছে, এটা কি ঠিক হচ্ছে? এর আগে শনিবার রাতেই ইন্ডিয়া জোটের শীর্ষ নেতারা অভিষেকের ওপর হামলার তীব্র নিন্দা জানান। এই হামলাকে গণতন্ত্রের জন্য ভয়ঙ্কর আখ্যা দেন তারা। রাহুল গান্ধী এই ঘটনায় সুষ্ঠু তদন্তের দাবি করেছেন। বিজেপির দিকে আঙুল তোলেন উত্তরপ্রদেশের সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদবও। সুব্রত আচার্য, সময় সংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত। সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশিদের ভিসার সংকট এখন চরম পর্যায়ে পৌঁছেছে। দ্রুত সমাধান না হলে হাজার হাজার প্রবাসী অবৈধ হয়ে দেশে ফিরতে বাধ্য হবেন। এরই মধ্যে অনেকে ভিসা নবায়ন করতে না পেরে দেশে ফিরে এসেছেন।
বিষয়টি নিয়ে যোগাযোগ করা হলেও দূতাবাসের কোনো বক্তব্য পাওয়া যায়নি। শিবলি আল সাদিকের রিপোর্ট। বাংলাদেশিদের জন্য আমিরাতে ভিসা সংকট দিন দিন বাড়ছে। ভিসা জটিলতায় অনেকের কাজ ও অবস্থান অনিশ্চিত হয়ে পড়েছে। প্রতিদিনেই কেউ না কেউ অবৈধ হয়ে যাচ্ছেন। ভিসা নবায়ন, ট্রান্সফার ও ক্যান্সেলেশন সব ক্ষেত্রেই অনিশ্চয়তা তৈরি হয়েছে। এতে দিশেহারা হয়ে পড়েছেন প্রবাসীরা। এক যুগের বেশি সময় ধরে বাংলাদেশিরা আমিরাতে ভিসা সমস্যায় আছেন। 2019 সালে ভিজিট ভিসা চালু হলেও 2024 সালে তা বন্ধ হয়ে যায়। বারবার আলোচনা হলেও কেউ সমাধান দিতে পারেনি। প্রবাসীরা জানান, ভিসা নবায়নে দেরি বা বাতিলের কারণে অনেকেই অবৈধ হয়ে যাচ্ছেন। ধরপাকড়ও চলছে। একটা বিশাল সংখ্যক প্রবাসী এমন ভিসা ক্যাটাগরিতে নিজেদের ভিসা লাগাচ্ছে যেটা কিনা নট ডিজাইন ফর দেয়ার প্রফেশন। আমি গত 2 বছর আগে পার্টনার ভিসা লাগাইছিলাম, এখনো মালিকও পাইতেছি না, পার্টনার লাইসেন্সও দিতেছে না, কোনো কিছু নেই আমার কাছে বর্তমানে। শুধু আমার আইডিয়া আছে। এখানে যারা ব্যবসায়ীরা আছে তারা যেরকম দক্ষ শ্রমিক শূন্য হচ্ছে দিন দিন, এবং যারা শ্রমিকরা এখানে আছেন তারাও দিন দিন কর্মশূন্য হয়ে পড়ছে। সব দিক দিয়ে মিলে যদি বলি যে বর্তমানে আরব আমিরাতে বাংলাদেশি প্রবাসীরা খুব দারুণ একটা সমস্যার মধ্য দিয়ে দিনাতিপাত করতেছেন। এদিকে স্থানীয় ট্রাভেল ও টাইপিং সেন্টারগুলো বাংলাদেশিদের বদলে অন্য দেশের গ্রাহকদের উপর নির্ভর করছে। কোথাও কোথাও বাংলাদেশিরা নতুনভাবে ব্যবসা শুরু করে অন্য দেশের গ্রাহকদের সেবা দিচ্ছেন। ইস্যুটি নিয়ে যোগাযোগ করা হলেও আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দিতে অস্বীকৃতি জানিয়েছে বাংলাদেশ দূতাবাস। শিবলি আল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। দক্ষিণ কোরিয়ার উন্নত কৃষি গবেষণা, আধুনিক প্রযুক্তি এবং কৃষকের পরিশ্রমের সফল প্রতীক স্ট্রবেরি। স্বাদ ও গুণগত মানে ফলটি জয় করেছে বিশ্ববাজার। বিশেষ করে দক্ষিণ পূর্ব এশিয়ার বাজারে কোরিয়ান স্ট্রবেরির সুনাম এখন শীর্ষে। উৎপাদিত এই ফলের বার্ষিক রপ্তানি আয় অন্তত 10 বিলিয়ন কোরিয়ান মুদ্রা। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফের রিপোর্ট। স্বাদ, নজর কাড়া রঙের জাদুতে বিশ্ব মাতাচ্ছে দক্ষিণ কোরিয়ার স্ট্রবেরি। বিশেষ করে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোতে বাড়ছে সুস্বাদু এই ফলের চাহিদা। গুণগত মানে অনন্য হওয়ায় আন্তর্জাতিক বাজারেও তৈরি করছে একচেটিয়া আধিপত্য। দখল করে নিয়েছে প্রিমিয়াম ফলের বিশেষ স্থান। একসময় কোরিয়ার স্ট্রবেরি চাষ জাপান জাতের উপর নির্ভরশীল থাকলেও সেই চিত্র এখন বদলেছে। দেশীয় গবেষকদের দীর্ঘ প্রচেষ্টায় উদ্ভাবিত হয়েছে সোলহিয়াং, মেহিয়াং, খুমশিল এবং কিং স্ট্রবেরির মতো বেশ কয়েকটি উন্নত জাত। এই জাতগুলো এখন বিদেশেও ব্যাপক জনপ্রিয়। স্ট্রবেরি ফুল দেখতে ভীষণ সুন্দর। খোলা পরিবেশে বাতাস ও মৌমাছির মাধ্যমে এসব ফুলে পরাগায়ন হয়। তবে গ্রিন হাউসে বাতাসের অভাব থাকায় আমরা 2 ধরনের মৌমাছি রাখি, মধুমক্ষিকা এবং ভোমরা মৌমাছি। পরাগায়ন সম্পন্ন হলে সাদা পাপড়িগুলো ঝরে যায়। প্রথমে ছোট সবুজ স্ট্রবেরি, পরে সাদা রং ধারণ করে এবং শেষে লাল, রসালো ও সুস্বাদু স্ট্রবেরিতে পরিণত হয়। কোরিয়ার আধুনিক প্রযুক্তি, নিয়ন্ত্রিত গ্রিনহাউস এবং কঠোর মান নিয়ন্ত্রণ ব্যবস্থার কারণে নিশ্চিত হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি। সিঙ্গাপুর, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, মালয়েশিয়া ও হংকং সহ বিভিন্ন দেশে দিন দিন বাড়ছে এর জনপ্রিয়তা। বিশ্বের অন্যতম সেরা এই স্ট্রবেরি এখন কোরিয়ার কৃষিপণ্য রপ্তানির শীর্ষ অবস্থানে। চলতি বছরে এখন পর্যন্ত রপ্তানি আয় ছুঁয়েছে প্রায় 10 বিলিয়ন কোরিয়ান ওন। এই স্ট্রবেরি দেখতে যেমন সুন্দর, খেতেও অনেক সুস্বাদু। দক্ষিণ কোরিয়ারা তাদের নিজ দেশের চাহিদা পূরণ করে বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি করছেন। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফ, সময় সংবাদ। টি-20 বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজে আবারও হারল বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দল। নিগারের 77 রানের পরও নেদারল্যান্ডসের বিপক্ষে 8 রানে হেরেছে টাইগ্রেস। প্রথম ম্যাচে স্কটল্যান্ডের কাছে হারের পর এই ম্যাচে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য ছিল বাংলাদেশের, কিন্তু টসে জিতে ফিল্ডিংয়ে নেমে শুরু থেকেই ছন্নছাড়া বোলিং লাল সবুজের। 2 ওপেনারের 81 রানের জুটিতে ম্যাচে নিয়ন্ত্রণ নিয়ে নেয় ডাচরা। শেষ পর্যন্ত 163 টার্গেট নেয় নেদারল্যান্ডস। বাংলাদেশের হয়ে 2 উইকেট নেন ফারিয়া তৃষ্ণা। জবাবে দলীয় 13 রানের মাথায় 2 উইকেট হারিয়ে চাপে পড়ে লাল সবুজ। ম্যাচের হাল ধরেন অধিনায়ক জ্যোতি, তুলে নেন ক্যারিয়ারে 12তম 50। তবে তাকে সঙ্গ দিতে পারেননি মোস্তারি স্বর্ণারা। দলীয় 154 রানে জ্যোতি আউট হলে নিশ্চিত হয়ে যায় বাংলাদেশের হার। মঙ্গলবার আবারও স্কটল্যান্ডের মুখোমুখি হবে টাইগ্রেস। এ ছিল প্রবাসী সময়। সঙ্গে থাকুন সময়।